Welcome viewers and my dear friends, my dear students. Welcome to my channel English Text Help. In this channel, you can get different discussions about the lessons, Bengali meanings, and all questions related to your syllabus or your lessons. I have started class 10 lesson, and after finishing these lessons, the syllabus of all lessons of 11 and 12 will be discussed in this channel. The previous lessons of your textbook can be found in my channel playlist. Visit to my channel playlist and watch them. So subscribe my channel also, like it. So today I am going to discuss about the last lesson of your syllabus. There is a poem which is written by William Cowper, an 18th century poet. The name of the poem is, open your textbook and see the snail. You know what snail is? A small, a tiny creature. We do not pay attention to this creature. Actually, we do not take it as most important any creatures. Okay, important. This is not important creatures to our eyes, but the poet eyes, it's very much learning tool. Okay, you can say, because through its life, the poet tells us to learn something. So in this poem, Snail, there is a learning matter. Okay. So before starting the poem, let us know about the author. There are some few lines given in your textbook. Open your textbook and read these lines. Okay. I show you through this video. Okay, so there is a lesson 8, The Snail, William Cowper, the author and the text. Okay, let's read. William Cowper, 1731 to 1800, was one of the most popular poets of his times. William Cowper, তৎকালীন সময়ের সব পপুলার পোয়েটদের মধ্যে একজন বিখ্যাত. Cowper changed the direction of 18th century nature poetry by writing about the English countryside and everyday lives of the people. তো কাউপার পুরো 18th century যে নেচার পোয়েমগুলো লেখা হতো তার ডিরেকশনটা, তার প্যাটার্নটাই পুরোপুরি পাল্টে দিয়েছিলেন। না কিভাবে? রাইটিং অ্যাবাউট দ্য ইংলিশ কান্ট্রিসাইড, ইংল্যান্ডের যে গ্রামগুলো সেগুলোকে তিনি তুলে এনেছেন তার কবিতায়। এখানে কান্ট্রিসাইড মানে ভিলেজ। ওকে, আমাদের এদিকে ভিলেজ বলা হয়, ইংল্যান্ডে সেটাকে কান্ট্রি সাইড বলা হয়। তো ইংলিশ কান্ট্রি সাইড গুলোকে তার কবিতায় তুলে এনেছেন এবং কি এনেছেন, এভরিডে লাইফস অফ দ্য পিপল, আমাদের দৈনন্দিন জীবনের যে বিভিন্ন চিত্র যেটা নেচারের সঙ্গে জড়িত, সেই চিত্রগুলোকে তিনি তার কবিতার মাধ্যমে বর্ণনা করেছেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড ওলনে হিমস অ্যান্ড দ্য টাস্ক। তার ফেমাস ওয়ার্কের মধ্যে হচ্ছে এই দুটো কাজ, ঠিক আছে। যেমন ওলনে হিমস, হিমস মানে হচ্ছে স্তোত্র, তিনি স্তোত্র রচনা করেছিলেন, অ্যান্ড দ্য টাস্ক, এই দুটো হচ্ছে কোনো কবিতা হবে, তো ফেমাস ওয়ার্ক। তো তাহলে 10th স্ট্যান্ডার্ডে উইলিয়াম কাউপার সম্বন্ধে এইটুকুই জানলেই হবে। তোমরা যদি আরও বেশি জানতে চাও
তো গুগলে সার্চ করে জেনে নিতে পারো, বা লিটারেচার বইও আছে। তো সিলেবাস কমিটি মনে করেছে যে অথর সম্বন্ধে এটুকুই জানলেই হবে। তো আমি আর বিশেষ কিছু এক্সট্রা বলছি না। তবে তিনি যে কাজটা করেছেন, যে 18th সেঞ্চুরির যে প্যাটার্ন অফ দ্য পোয়েম, সেটা তিনি পুরোপুরি চেঞ্জ করেছেন। নেচার পোয়েম যেভাবে লেখা হতো, এবং নদী, গাছপালা, কোনো একটা দৃশ্য, কোনো ফুল ইত্যাদি নিয়ে লেখা হতো, কিন্তু উইলিয়াম কাউপার সেগুলো করেননি। উইলিয়াম কাউপার ছোটো ছোটো ক্রিয়েচার, স্মল ক্রিয়েচার, যেগুলোকে আমরা কোনো গুরুত্বই দিই না, সেগুলোকে, বা দৈনন্দিন জীবনে এমন কিছু জিনিস যেগুলো নেচারের সঙ্গে জড়িত, সেগুলোকে তুলে এনে তিনি কবিতা লিখেছেন, এবং সেগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, লেটস গো টু দ্য নেক্সট পার্ট অফ দ্য টাইটেল। এখানে দেওয়া আছে 3টে লাইন। এইটা হচ্ছে 3টে লাইনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এটার মধ্যেই বেসিক জিনিসটা দেওয়া আছে, কবিতাটা কি বিষয় বস্তু নিয়ে লেখা এখানে রয়েছে। দ্য পোয়েম টেক্স আস ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ স্নেল। এই কবিতা আমাদেরকে নিয়ে যায় স্নেলের, তার যে প্রাইভেট ওয়ার্ল্ড, তার ব্যক্তিগত পৃথিবীতে নিয়ে যায়, তার ব্যক্তিগত জগতে নিয়ে যায়। ঠিক আছে, তাহলে স্নেলকে আমরা মনে করি তার একটা জগৎ থাকতে পারে, এটা আমরা কোনোদিন কল্পনার মধ্যে আনি। কিন্তু কবি এখানে বর্ণনা করেছেন এমন ভাবে যে সত্যি আমরা স্নেলের জগতে চলে যাব, where it is seen to lead a self-sufficient life, যেখানে দেখা যাবে স্নেল কিন্তু অসন্তুষ্ট নয়, বরং সে নিজেকে সেলফ সাফিসিয়েন্ট লাইফ লিড করছে। সেলফ সাফিসিয়েন্ট মানে কি? আত্মনির্ভরশীল জীবন। মানুষ জীবন ধারণ করে, কিন্তু সে পরনির্ভরশীল হয়ে বাঁচে। সেটা অনেক উদাহরণ দিলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে। আমরাও করবো, আমরাও পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে চাইছি, কিন্তু পারছি। কিন্তু স্নেলের ক্ষেত্রে যখন আমরা দেখব, তার জগতে যখন যাব, সেখানে দেখবো স্নেল লিডস এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ, সেলফ কন্টেন্টেড লাইফ। We are allowed to observe in a minute detail. আমাদেরকে অবজার্ভ করিয়েছেন, তিনি অ্যালাউ করেছেন যে অবজার্ভ করতে, যে ভালো করে দেখো। ইন এ মাইনিউট ডিটেল, খুব ভালোভাবে ডেসক্রাইব করা আছে। দ্য স্মল ইয়েট সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড ইন হুইচ এ স্নেল লিভস। তার যে ওয়ার্ল্ডটা হচ্ছে সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড, খুবই ছোট কিন্তু পরিতৃপ্ত। তার জগৎটা খুবই পরিধি খুবই ছোট, কিন্তু সেলফ কন্টেন্ট লাইফ। ওকে, তাহলে এ হচ্ছে কবিতাটার মূল বিষয়বস্তু, সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম। এখানে সেলফ সাফিসিয়েন্ট লাইফের ব্যাপারে বলে দেওয়া আছে। এবার চলে যাচ্ছে কবিতাতে। কবিতাটা প্রথমে রিসাইট করে নিই, তারপরে লাইন বাই লাইন এটার মিনিং ডিসকাস করব। To grass or leaf or fruit or wall, the snail sticks close nor fears to fall, as if he grew there, house and all together. Within that house secure he hides, when danger imminent betides, of storm or other harm besides of weather. Give but his horns the slightest touch, his self-collecting power is such, he shrinks into his house with much displeasure. Wherever he dwells alone, except himself has chattels none, well satisfied to be his own whole treasure. তাহলে এই হচ্ছে কবিতা, খুবই সংক্ষিপ্ত কবিতা, 16টা লাইনের কবিতা বলা যায়, বা 12 লাইন্সই বলা যেতে পারে, একটা করে ওয়ার্ড দেওয়া আছে। তো এবারে চলে আসি, চলো লাইন বাই লাইন ডিসকাশনে, এবং প্রত্যেকটা স্ট্যান্ডার একটা শিক্ষণীয় ব্যাপার রয়েছে, সেগুলো আমি তুলে ধরবো। তোমাদের 10th স্ট্যান্ডার্ডের জন্য যতটুকু প্রয়োজন সেটুকুই আমি এখানে বলবো। দেখো, প্রথমে বলেছে টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, সে ঘাসেই হোক, পাতাতেই হোক, ফলেই হোক, অথবা দেওয়ালেই হোক। দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল, স্নেল চিটিয়ে থাকে খুব ভালোভাবে, স্টিকলি, খুব ক্লোজলি, স্টিক্স, এত ভালোভাবে চিটিয়ে থাকে যে নট ফিয়ার্স টু ফল, তার কোনো ফিয়ার নেই। ইট হ্যাজ নো ফিয়ার্স, পড়ে যাওয়ার কোনো ভয় নেই, এত ভালোভাবে চিটিয়ে থাকে। ও তো জানবে নেচার প্রদত্ত তার যে স্টিকি লেগস, তার যে স্টিকি পর দেওয়া আছে, সেটা মানে সেটার সাহায্যে সে চিটিয়ে থাকে। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল, মনে হয় যেন সে ওখানেই বড় হয়েছে, এত ভালোভাবে ক্লোজলি চিটিয়ে থাকে,
মনে হয় যেন সে এখানেই বড় হয়েছে এবং সেটাই তার বাড়ি, তার হাউস। মানে বুঝতেই পারছে তার যে বর্মটা রয়েছে উপরে সেটাকে বলছে তার হাউস। তাহলে সে এমনভাবে চিটিয়ে থাকে দূর থেকে মনে হয় যেন সে ওখানেই বড় হয়েছে। যেমন একটা গাছ ছোট থেকে যখন বড় হয় সে কোথাও চলতে পারে না, ওখানে স্থির থাকে এবং ধীরে ধীরে বড় হয়, মোটা হয়। সেই রকম স্নেল যখন চিটিয়ে থাকে তখন মনে হয় যে সে একটুকু নড়ে চড়ে না, যার ফলে মনে হয় সে ওখানেই বড় হয়েছে তার বাড়ির সঙ্গে সঙ্গে, সে বাড়িটার মধ্যেই সে বড় হয়েছে। অল টুগেদার, টুগেদার বলছে যেহেতু তার যে বাড়ি যদি ধরা হয় তার ধর্মটাকে বাড়ি ধরা হচ্ছে এবং তার শরীরটা এটার মধ্যে রয়েছে, সুতরাং একসঙ্গে সে ওটা বড় হচ্ছে এবং তার যে চিটিয়ে থাকাটা সেটা মনে হচ্ছে এত ভালোভাবে পড়ে যাওয়ার ভয় নেই। যেমন একটা বাড়ি ঘর দোয়ার যেমন যখন করা হয় তখন সে যে বাড়িটা পড়ে যাওয়ার যেমন ভয় থাকে না, সেই রকম স্নেলেরও পড়ে যাওয়ার কোনো ভয় নেই। এই হচ্ছে প্রথম স্ট্যান্জার মিনিং। ওকে, তাহলে দেখো এই প্রথম স্ট্যান্জাতে যে ব্যাপারটা দেওয়া আছে যদি আমরা মানুষের জীবনের সঙ্গে মেলাই বা শিক্ষার ব্যাপারটা যদি নিই কিছু, তাহলে কি শিক্ষা নেওয়া যেতে পারে? To grass or leaf or fruit or wall, the snake sticks close nor fears to fall, as if he grew their house and all together. তাহলে সে এমনভাবে চিটিয়ে থাকে পড়ে যাওয়ার ভয় থাকে না। তাহলে এই জিনিসটা যে আমাদের শিক্ষার ব্যাপার রয়েছে, মানুষ যদি কোনো কাজ করতে বা তুমি যদি কোনো কাজে লেগে থাকো তাহলে তোমার ফল হওয়ার, এখানে যদি ফলটাকে যদি বিফল ব্যর্থ হওয়ার ব্যাপারটাকে যদি মেলায় তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। তাহলে একাগ্র চিত্তভাবে যদি তুমি কোনো কাজ করো বা কাজে লেগে থাকো তাহলে তোমার পড়ে যাওয়ার ভয় থাকবে না, অর্থাৎ ব্যর্থ হওয়ার কোনো ভয় থাকবে না, তোমার কনফিডেন্স গ্রো করবে এবং তুমি সফল হবেই। এবং এইটাই হচ্ছে মূল এখানে কি সেন্টেন্স বলা যেতে পারে যেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। অর্থাৎ কোনো কাজ আমাদের করতে গেলে, সফলতা পেতে গেলে আমাদের লেগে থাকতে হবে, যেরকম ভাবে স্নেল স্টিক্স ক্লোজ টু দ্য গ্রাউন্ড অর ফ্রুট অর ওয়াল। ঠিক আছে, তাহলে যে কাজই করি না কেন, অর্থাৎ যে কাজই করি না কেন, মানে এখানে যেখানেই চিটিয়ে থাকুক না কেন, যেরকম স্নেল পড়ে না সেরকম যে কাজই করি না কেন সেরকম আমরা কোনোদিন ব্যর্থ হব না। ওকে, নেক্সট স্ট্যান্জাতে চলে যাচ্ছি। Within that house securely hides when danger imminent it tides. Within that house, ওই যে তার বর্মটা হচ্ছে তার বাড়ি, ওপরের শক্ত খোলসটা সেটা হচ্ছে তার বাড়ি, সেখানে সে হাইড করে থাকে, লুকিয়ে থাকে। কখন লুকিয়ে যায়? when danger imminent betides, যখন ডেঞ্জার আছে, পেরিল। ইমিনেন্ট মানে হচ্ছে ফোর্থ কামিং, অর্থাৎ যখন বিপদ আসন্ন প্রায়, আর বিটাইডস মানে হচ্ছে হ্যাপেন্স, যখন ঘটে থাকে। অর্থাৎ যখন বিপদ ঘটে থাকে বা বিপদ আসন্ন প্রায়, কিসের বিপদ না, অফ স্টর্ম, ঝড়ের বিপদ। যখন ঝড় যখন দেবে তখন সে ওই খোলসটার মধ্যে লুকিয়ে ফেলবে নিজে, হাইডস হিমসেলফ। ঠিক আছে, আর আদার হার বিসাইডস অফ ওয়েদার, এবং ঝড় বাদ দিয়ে যে ওয়েদারের যে অন্যান্য হার, সে অন্যান্য বিপদ রয়েছে, যেমন প্রাণীগত বিপদ থাকতে পারে, যেমন কোনো হিংস্র প্রাণী তার উপর অ্যাটাক করলো, তাকে খেতে চাইছে এরকম কোনো প্রাণী, তখন সে কি করে, নিজেকে আত্মরক্ষার জন্য সে ওইটার মধ্যে ঢুকিয়ে নেয়, তার বর্মটার মধ্যে, খোলসটার মধ্যে নিজেকে ঢুকিয়ে নেয়। তাহলে হচ্ছে মিনিং। এটা থেকে কি শিক্ষা নিতে পারি আমরা? অর্থাৎ মানুষ যখন কোনো কাজে যেতে যেতে বা জীবনের কোনো ক্ষেত্রে বিপদ যখন বুঝতে পারবে আসন্ন প্রায় বা বিপদ ঘটছে, তখন মানুষকে কি করতে হবে, বেশি সাহসিকতা না দেখিয়ে তাকে নিজেকে সিকিউরলি হাইড করে নিতে হবে। সে নিজের বাড়িতেই হোক বা তার যে সেফ ডিস্টেন্সে চলে যেতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের শিক্ষা নিতে হবে, যখন বিপদ বুঝবে তখন কোনো সেফ প্লেসে আশ্রয় নাও। এটাই হচ্ছে এখানকার শিক্ষণীয় ব্যাপার। ওকে, থার্ড স্ট্যান্জাতে চলে যায়। গিভ বাট ইজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, তার যে দুটো হর্ন মানে তোর সেই ট্যান্টাকেলস বাইরে বেরিয়ে থাকে, সেটাকে যদি তুমি স্লাইটেস্টলি টাচ করো তাহলে হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার যে নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা, এত তাড়াতাড়ি সে নিজেকে গুটিয়ে নিতে পারবে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কাজটা করে। হি স্ট্রিংস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার,
সে নিজের বাড়িতে সিঙ্কস করে নেবে, গুটিয়ে নেবে এরকম একটা দুমড়ে পিছড়ে, এত তাড়াতাড়ি সেটা তুমি কল্পনাও করতে পারবে না, এত স্পিড তার। ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে সে নিজেকে গুটিয়ে নেবে তার বাড়ির মধ্যে, তার বর্মটার মধ্যে, খোলসটার মধ্যে গুটিয়ে নেবে উইথ মাচ ডিসপ্লেজার। এবং এটা করতে সে ডিসপ্লিজড হবে, কোনো আনন্দ পাবে না, সে নিরানন্দ ভাবে সে এই কাজটা করবে। কেন? সে এটাতে পছন্দ নয়, সে আউটার ওয়ার্ল্ড। অ্যাকচুয়ালি আমরা স্নেলকে যতটা সেন্সিটিভ ইনসেন্সিটিভ মনে করি, আমরা ভাবি কি স্নেল এত সেন্সিটিভ নয় আউটার ওয়ার্ল্ডের প্রতি, কিন্তু এই স্ট্যান্ডার থেকে বুঝতে পারবে যে স্নেল কতটা সেন্সিটিভ। ঠিক আছে, মানুষের থেকেও বেশি সেন্সিটিভ। তার খালি সামান্যতম স্পর্শ করলে সে নিজেকে গুটিয়ে নিচ্ছে, তাহলে কতটা সেন্সিবল থিং এটা। তাহলে এখানে যে শিক্ষণীয় ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে, এই যে কবিতাটা মূল বিষয়বস্তু এখানে রয়েছে সেলফ সাফিসিয়েন্ট লাইফ। ঠিক আছে, এখানে সেলফ সাফিসিয়েন্ট মানে হচ্ছে পরনির্ভরতাশীলকে বাদ, আত্মনির্ভরশীল হওয়া, সেলফ সাফিসিয়েন্ট অর্থাৎ কোনো কাজের জন্য অন্যের ওপর নির্ভর না করা। কিন্তু আমাদের জীবনে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে অপরের উপর নির্ভর করতে হয়। কোথাও যেতে হবে, আমাদের গাড়ির উপর নির্ভর করতে হচ্ছে। কোনো কিছু খাবার কিনতে হবে, বাইরের লোকের কাছে নির্ভর করতে হচ্ছে। কোনো বাড়ির কাজ করতে হবে, অনেকেই নির্ভর করে বাড়ির কাজের লোকের উপরে। কেউ রান্নার জন্য নির্ভর করছে বাড়ির কাজের রান্নার লোকের উপর। তাহলে এই যে নির্ভরশীলতাটা মানুষের প্রচণ্ড বেড়ে যাচ্ছে, যার ফলাফল কি হচ্ছে, পিস অফ মাইন্ড লস্ট হচ্ছে, জীবনে শান্তি নেই, তার সেলফ আত্মপরিতৃপ্তি নেই, সন্তুষ্ট হচ্ছে না, অসুখী মানুষে পরিণত হচ্ছে। তাহলে সেলফ সাফিসিয়েন্ট লাইফই পারে একমাত্র পিস অফ মাইন্ড আনতে, জীবনে সুখ এনে দিতে পারে। যেমন ধরো তুমি যদি এতটা নির্ভর করো, হয়তো এমন এমন লোক আছে কাজের লোকের উপর নির্ভরশীল, ঠিক আছে, যেদিন ওই রান্নার লোক আসবে না সেদিন তার খাওয়াই হবে না। তাহলে এতটা নির্ভরশীলতার ফলে কি হলো, পরে নির্ভরশীলতা বেড়ে যাওয়ার ফলে তার যখন নির্ভরশীলতার অংশটা যখন থাকছে না তখন সে অসহায়। তাহলে তার নিজস্ব সেলফ কনফিডেন্সও নাই, এবং তার শিক্ষণীয় মানুষের যে জিনিসটা থাকা প্রয়োজন, কিছু শেখার, ঠিক আছে, যে একটা এনার্জেটিক লাইফ লিড করা, ঠিক আছে, ভবিষ্যতের লাইফটাকে একটু এনজয় করার, সুখময় জীবন অতিবাহিত করা, সেই জিনিসটা মানুষ পাচ্ছে না। বিকজ অফ দ্যাট সেলফ সাফিসিয়েন্ট লাইফ লিড করতে হবে। সেটা কীভাবে সম্ভব? যতটা পারা যায় ততটা নির্ভরশীলতা কমাতে হবে। ঠিক আছে, যেমন ধরো তোমার ফল খাওয়ার ইচ্ছা আছে, তুমি গাছ লাগালে আম গাছ, তো প্রচুর এক বছর ফল হলো, হঠাৎ কোনো ফল বিক্রেতা আম তোমাকে পিড়াপিড়ি করতে লাগলো, আম নিতেই হবে। তুমি কি কিনবে? তুমি কিনবে, তুমি বরং নিরানন্দ হয়ে, ডিসপ্লেজার হয়ে নিজেকে ঘরের মধ্যে ঢুকিয়ে নেবে। ঠিক আছে, হয়তো কিনবেই না, বরং উল্টে মনে মনে তুমি একটু পীড়িত হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটাই বলছে, এই যে ডিসপ্লেজার এরকম সেন্সিটিভ। ঠিক আছে, তাহলে এই যে আত্মনির্ভরতাটাকে তাকে থ্রেটেন করা হচ্ছিল, তোমাকে থ্রেটেন করা হচ্ছে, তুমি যে আত্মনির্ভরশীল হয়ে গাছ লাগিয়েছো, এটা কারোর উপর নির্ভর করছো না, তাহলে এটা যখন থ্রেটেন্স আসছে তখন তুমি নিজেকে গুটিয়ে ফেলছো। এই জিনিসটাকে বলছে সেলফ কালেক্টিং পাওয়ার। এই সেলফ কালেক্টিং পাওয়ারটাকে তোমাকে বাড়াতে হবে। ঠিক আছে, যখনই তোমার নির্ভর করতে মন চাইবে তখন তুমি নিজেকে সেলফ সাফিসিয়েন্ট করো, যতটা তুমি পারবে নিজেকে স্ট্রং করো। তাহলে প্রত্যেক ক্ষেত্রে, জীবনের প্রত্যেক ক্ষেত্রে মানুষের নির্ভরশীলতা বেড়ে যাচ্ছে, এটা পোয়েট অবজার্ভ করেছে, এবং সেই অবজার্ভ করার ফলে তিনি কবিতার মাধ্যমে তিনি বলতে চেয়েছেন যে সেলফ সাফিসিয়েন্ট লিড করলে পিস অফ মাইন্ড এবং স্যাটিসফ্যাকশন আসবে অবধারিত। এই স্নেলের জীবনটা যখন আমরা দেখব তখনই আমরা বুঝতে পারবো। স্নেলের দেখো জীবনটা, তার মধ্যে সে কারোর উপর নির্ভর করে না জীবন বাঁচতে, কিন্তু সে সেলফ কন্টেন্ট লাইফ লিড করছে। এরপরে দেখো লাস্ট টাইম যাতে দিয়েছে, wherever he dwells alone। সুতরাং সে যেখানেই বাস করে
সে একাকী বাস করে। ডুয়েলস মানে লিভ, হি ডুয়েলস অ্যালোন, লোনলি। স্নেলকে সাধারণত একটা গ্রুপে দেখা যাবে না, হয়তো সাময়িকভাবে দেখা যেতে পারে, কিন্তু সে যদি বাস করে তখন সে একাকীভাবেই বাস করতে ভালোবাসে। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, নিজেকে ছাড়া আর কোনো চ্যাটেলস নেই। চ্যাটেলস মানে ট্রেজার। তার দেখো নিজের শরীরটা ছাড়া আর কোনো সম্পদই নেই বলতে গেলে, ঠিক আছে? মানে চ্যাটেলস নেই এক্সেপ্ট হিমসেলফ। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, তার এই যে ট্রেজারে সে খুব স্যাটিসফাইড। তার এই যে সম্পদ, তথা নিজেই সে নিজের সম্পদ, এবং এই সম্পদ নিয়ে সে খুব স্যাটিসফাইড হয়ে আছে, সে সেলফ কন্টেন্ট হয়ে আছে, আত্মপরিতৃপ্ত, তার পিস অফ মাইন্ড রয়েছে। সুতরাং সে তার জীবনের প্রতি কোনো অভিযোগ নেই, নেচারের প্রতি কোনো অভিযোগ নেই, সে খুব সুন্দরভাবে জীবন অতিবাহিত করে যাচ্ছে। তাহলে এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে মানুষের জীবন ধারণ করার জন্য খুব বেশি প্রয়োজন নেই, খুব বেশি জিনিসপত্রের প্রয়োজন নেই, প্রচুর সম্পত্তি প্রয়োজন নেই। সে সামান্য সম্পদ, সামান্য নিজেকে সে যদি যোগ্য করতে পারে, নিজেকে সে যদি রত্ন করে নিতে পারে, নিজেকে যদি শিক্ষিত, ভদ্র এবং সে সঠিক জ্ঞানবান হতে পারে, তবে তার বেশি কিছু সম্পত্তির প্রয়োজন নেই এই জীবন অতিবাহিত করতে গেলে, জীবনকে সুখময় করতে গেলে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে গেলে। নাথিং ইজ নিডেড, ওকে, এক্সেপ্ট হিমসেলফ। নিজেকে রত্ন করো এবং নিজের জ্ঞানকে বাড়াও এবং সেলফ সাফিসিয়েন্ট লাইফ লিড করো, অন্যের উপর যাতে নির্ভরশীল না হতে হয়, তাহলেই তুমি সুখী মানুষ হবে, আত্মপরিতৃপ্ত হবে এবং আত্মনির্ভরশীল হবে। এটাই হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু। কবি এখানে বলতে চাইছেন কবিতার মধ্য দিয়ে। এর বেশি আমাদের 10th স্ট্যান্ডার্ডের আর বিশেষ করে আমার মনে হচ্ছে বড় দরকার নেই, তবুই যতটুকু বলেছি যথেষ্ট। তবু যদি জানতে চাও তোমরা কমেন্ট করতে পারো। আর কিছু মিনিংস রয়েছে, সেগুলো তোমরা ডিকশনারিতে পেয়ে যাবে, বা এখানে খুব বেশি হার্ড মিনিং নেই, যেগুলো দেওয়া আছে সেগুলো তো ব্লক লেটারে দেওয়াই আছে। এর পরবর্তীকালে লেসনটা শেষ হয়ে যাচ্ছে, আমাদের 10-এর ক্লাসের লেসন শেষ হয়ে গেল। তোমরা এক্সারসাইজগুলো করে নিও, সেগুলো খুব একটা হার্ড নেই, যেহেতু খুবই ইজি, ঠিক আছে? কবিতাটা ভালো করে পড়ো। এর পরবর্তী আমি 12-এর লেসনটা ভাবছি ধরবো, এবং যারা 12-এর ছাত্রছাত্রী আছো তারা সাবস্ক্রাইব করে নাও। সবাই সাবস্ক্রাইব করতে বলছি, কেননা বিভিন্ন লেসন, বিভিন্ন গ্রামারের উপর ডিসকাশন থাকবে আমার পরবর্তী ভিডিওগুলোতে। ওকে, তাহলে আজকের মতো এখানে শেষ করছি। সল, স্টে হোম অ্যান্ড স্টে সেফ। ওকে।